স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি নীরা ফেরদৌস এবং আমি ফারজানা তানি। সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গঠিত জাতীয় প্রতিষ্ঠান বলে জানান তিনি। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে তিনি একথা বলেন। পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। ঘটনার পরের শাসনামলে নানা কর্মকাণ্ড করে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শাকিলা করিম। দায়িত্ব গ্রহণের পর রোববার সকালে প্রথমবারের মতো সেনাবাহিনীর দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ঢাকা সেনানিবাসে কর্মরত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা। এক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিভাজন গ্রহণযোগ্য নয়। আমরা এমন সক্ষমতা অর্জন করতে চাই যা কেবল সীমান্ত রক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং আমাদের ক্রেডিবল ডিটারেন্স, সম্ভাব্য প্রতিপক্ষকে আমাদের উপরে আক্রমণ করার চিন্তা থেকে নিরুৎসাহিত করবে। আজ এবং আগামীর বৈশ্বিক চ্যালেঞ্জ সামনে রেখে জনস্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিরক্ষা নীতিকে সম্পূর্ণভাবে ঢেলে সাজাতে চাই। অতীতে বিভিন্ন সময় নানা ঘটনা ও কর্মকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ড ছিল সেই চেষ্টার অন্যতম ঘটনা বলে উল্লেখ করেন তারেক রহমান। 2009 সালে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ 1.5 দশকের শাসন শোষণের সময় দেশের সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাও চালানো হয়। এ সময় সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান বলে উল্লেখ করেন তিনি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ এবং সমন্বিত রাখতে শক্তিশালী সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা উন্নয়ন নিশ্চিত থাকা জরুরি। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চায়। আমাদের সরকারের ভিশন হলো একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং দ্রুত প্রতিক্রিয়াশীল সমন্বিত বাহিনী গড়ে তোলা। বর্তমান এবং 24-এর 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে সেনাবাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করেছে। ভবিষ্যতে নির্বাচন সহ জাতীয় গুরুত্বপূর্ণ সময়ে বাহিনীর ভূমিকা আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও পেশাদার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আত্মমর্যাদা এবং শাকিলা করিম, আরটিভি, ঢাকা। শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে বিজয়ী নবনির্বাচিত 2 এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। আজ দুপুর 12টায় জাতীয় সংসদ ভবনের 4র্থ তলায় স্পিকারের কক্ষে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজউদ্দিন আহমদ নবনির্বাচিত শেরপুর 3 আসনের মাহমুদুল হক রুবেল এবং বগুড়া 6 আসনের রেজাউল করিম বাদশাকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর 2 সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন এবং স্পিকারের সঙ্গে করমর্দন করেন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ নুরুল ইসলাম মনি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গুম, মানবাধিকার, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে আরও ভালো আইন করা হবে বলে জানান তিনি। এদিকে আইনি প্রক্রিয়া মেনে সব অধ্যাদেশকে স্থায়ী আইনে রূপান্তরের কাজ চলছে বলে জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। জাতীয় সংসদে উত্থাপিত 133টি অধ্যাদেশ পাশের বাধ্যবাধকতা এবং বিরোধী দল জামাত ইসলামীর ওয়াকআউটকে কেন্দ্র করে সচিবালয়ে এই যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন। সময় স্বল্পতার কারণে সবগুলো বিল পাশ করা সম্ভব হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অধ্যাদেশ নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাব দেন। কোনো অধ্যাদেশ জারি হওয়ার 15-20 দিন, 1 মাস 2 মাস পরে দ্বিতীয় সংশোধনী আনা হয়েছে।
কোথাও কোথাও তৃতীয় সংশোধনীও আনা হয়েছে, মূলত অধ্যাদেশ একটা। তো যখন বিল আকার উত্থাপন করা হয় জাতীয় সংসদে, সব অধ্যাদেশগুলোকে এক করে একটা বিল আকারেই উত্থাপন করা হয়েছে। এইটা আমার মনে হয় মাননীয় বিরোধী দলীয় নেতা হয়তো খেয়াল করেননি, সেই কারণে তিনি মনে করেছেন 91টা না হয় প্লেস হলো, 16টা প্লেস হবে না, বাকিগুলো গেল কোথায়? বাকিগুলো এই 91টার মধ্যেই অন্তর্ভুক্ত তিনি হয়তো। মানবাধিকার কমিশন, গুম কমিশন এবং বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত বিল নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে গণভোট প্রসঙ্গ ব্যাখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি নিজে গুমের শিকার। আমরা চাচ্ছি এই গুম কমিশনটা এমনভাবে আমরা করি যাতে তার ফাংশনটাও ঠিক থাকবে এবং গুমের শিকার যারা হবেন তারাও যেন এমন একটা আদালতে ন্যায় বিচার পায় যেটার এখতিয়ার বর্তমান আইসিটি কোর্ট কিন্তু হাইকোর্ট ডিভিশনের এখতিয়ার সম্পন্ন একটা আদালত। অধ্যাদেশের মাধ্যমেও আর্টিকেল 93 অনুসারে রাষ্ট্রপতি এমন কোনো বিধান করতে পারেন না যে বিধানের মাধ্যমে সংবিধানের কোনো ধারা পরিবর্তন হয়ে যায়। পুলিশ সংস্কার কমিশন রিপোর্ট সংসদে কেন উত্থাপিত হয়নি, সাংবাদিকদের এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রহিত এবং হেফাজতকরণ তাও আনে নাই, যেহেতু এটা একটা টাপন হয় নাই, এই বিলের মাধ্যমে কোনো একটি পয়সাও খরচ হয় না, একটা পদও নিয়োগ করা হয় নাই, সুতরাং এটা হেফাজতের দরকার নাই, এটা রহিত হয়ে গেছে। তা আমরা পরের সেশনে এটা আনবো, এটাতে এই সেশনেই আনবো এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আইনমন্ত্রী জানান, গুম কমিশন, মানবাধিকার কমিশন সংক্রান্ত বিলগুলো অধিকতর বিবেচনার জন্য পাশ করা হয়নি, তা পর্যালোচনা করে দেখা হচ্ছে। সংসদের কাছে আইনের মাধ্যমে যখন বিলটা উপস্থাপন করছি, ইট বিকামস অ্যান্ড ইট ইজ পাস, এটা আইনে পরিণত হয়ে যাচ্ছে। রহিতকরণ বিল হলেও এটা কিন্তু আইনে পরিণত হয়ে যাচ্ছে। ওই আইনের অংশই হলো যেটা অধিকতর যাচাই বাছাই করার জন্য আমরা কমিটমেন্ট দিয়েছি পার্লামেন্টের মাধ্যমে গোটা জাতিকে। এ সময় বিল পাশের ক্ষেত্রে সরকার আন্তরিকতার কোনো ঘাটতি নেই বলে জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। যে কাজটা আমরা করতে পারিনি তা হলোই আমরা খুব আন্তরিকভাবে চেয়েছি বিরোধী দলীয় মাননীয় বন্ধুগণ বা সদস্যবৃন্দ তারা যেন পার্টিসিপেট করতে পারে। বিলাল হোসেন, RTV, ঢাকা। বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানের শেষ দিন আজ। ফর্ম নিতে বিভিন্ন এলাকা থেকে দলীয় কার্যালয়ে ভিড় করেন মনোনয়ন প্রত্যাশীরা। রোববার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 2 দিনে মনোনয়নপত্র বিক্রি হয়েছে 1072টি আর জমা পড়েছে 300টি। ফর্ম সংগ্রহ বা জমাদানের সময়সীমা নির্ধারিত থাকলে ঊর্ধ্বতন নেতৃত্ব চাইলে তা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী বাছাইয়ে বিএনপির মনোনয়ন ফর্ম বিতরণ ও জমাদান কার্যক্রমের শেষ দিনে মনোনয়ন ফর্ম কিনতে ও জমা দিতে নেতাকর্মীদের ভিড়। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিরাজ করছে উৎসবের আমেজ। এবার প্রতিটি ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে 2000 টাকা, জামানত ফি ধরা হয়েছে 50,000 টাকা। এই 17 বছর অবহেলিত এলাকায় নারীদের জন্য যে কাজ করা হয়নি এবং আমি প্রত্যেকটা ঘরে ঘরে যে দেখছি নারীদের কি দুর্দশা। অনেক বিধবা আছে, তারা কোনো ভাতা পায় না। অনেক সময় আমাদের যে 31 দফা আছে সেটা বাস্তবায়ন করব। নারী উদ্যোক্তা তৈরি হতে সাহায্য করব, পরামর্শ দেব যাতে তারা তাদের বাচ্চাদেরকে মানুষ করতে পারে এবং সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমি নাম লিখিয়েছি, ফর্ম কিনেছি এবং আমি জমা দিয়েছি। বাদবাকিটা আমার চেয়ারম্যানের হাতে এবং আমাদের দলীয় চেয়ারম্যান, আমাদের বিএনপি চেয়ারম্যান এবং দলের নেতারা তারাই নির্ধারণ করবে যে আসলে আমরা কে যোগ্য কে অযোগ্য। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিগত সময়ে যারা বিএনপির বিভিন্ন আন্দোলন সংগ্রামে অবদান রেখেছে তাদেরকে মনোনয়ন দিবে দল। আন্দোলন সংগ্রামে অনেক অবদান আছে, রাজপথে তারা পরিশ্রম করেছেন, নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন এবং যাদের মেধা, মননশীলতা সব মিলিয়েই একজন প্রার্থী বিবেচিত হবে বলে আমি বিশ্বাস করি। তিনি বলেন, বিএনপির লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার। সেই লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। সমাজের নানা স্তরের মানুষ তারা উৎসাহিত হয়। হাসান মাহমুদ, RTV, ঢাকা। হাম প্রতিরোধে চলমান টিকাদান কর্মসূচির মধ্যেও বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা।
গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামে চিকিৎসাধীন অবস্থায় মোট 12 শিশুর মৃত্যু হলো। এছাড়াও গত 24 ঘন্টা আরও 26 শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। গত 24 ঘন্টা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 28 রোগী। ঝালকাঠিতে ক্রমেই বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। শিশুদের পাশাপাশি বড়রাও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত 24 ঘন্টায় 19 জন জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 20 জন। জেলায় বর্তমানে 30টির বেশি শয্যা প্রস্তুত থাকলেও রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। সবার সহযোগিতা পেলে হামের এই ভয়াবহতা সফলভাবে মোকাবেলা করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। আজ থেকে ঢাকা সহ 4টি সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে হামরুবেলা বা এমআর টিকাদান কর্মসূচির দ্বিতীয় পর্ব। এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় টিকাদান কার্যক্রম আরও জোরদার করেছে সরকার। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে এই টিকাদান কার্যক্রম। এই কর্মসূচির আওতায় 12,19,957 শিশুকে টিকা দেওয়া হবে, যা চলবে 11 মে পর্যন্ত। আমরা মিজেলসের জন্য বাংলাদেশে 18টি ডিস্ট্রিক্ট 30টি উপজেলায় আমরা টিকাদান কর্মসূচি শুরু করেছি। বাট আজকে কিন্তু আমরা সবচেয়ে ডেন্সলি এরিয়াটা শুরু করতে যাচ্ছি, দ্যাট ইজ ঢাকা সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন অ্যান্ড বরিশাল সিটি কর্পোরেশন। আমরা আশা করি আপনাদের সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা মিজেলসের হাত থেকে আমাদের ভবিষ্যৎ বংশধর বাচ্চাদেরকে আল্লাহর রহমতে আমরা বাঁচাতে পারব। নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক, নেই রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা নিরীক্ষার প্যাথোলজিস্ট বা রেডিওলজিস্ট। এসব হাসপাতালে রোগী মারা গেলেও হয় না কোনো তদন্ত, উল্টো মরদেহ আটকে আদায় করা হয় লাখ লাখ টাকা। স্বাস্থ্য খাতে সেবার মান নিয়ে আলী হোসেনকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সাইমের ধারাবাহিকের আজ দেখবেন প্রথম পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। উত্তরা জেনারেল হাসপাতাল প্রবেশ করতেই ফার্মেসিতে দেখা মেলে টোস্ট বিস্কুট সহ মুদি মনোহারি পণ্যের, তবে নেই কোনো ফার্মাসিস্ট। পেশেন্টের লোকের জন্য এগুলো দরকার, অভিজ্ঞতার উপরে চলতেছে। না, আমি ফার্মাসিস্ট না, নতুন আসছে। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, তবুও মিলেছে হাসপাতাল পরিচালনার নিবন্ধন। ভেতরে যেতেই হাসপাতালটির জিএম শাহিনের আবদার। না, পরিবেশে যে দেখবো কেন, আপনার কাছে আছে কিনা সেটা জিজ্ঞেস করছি। একটা হসপিটাল রানিং হলে সে ওরা টোটাল সব কিছু ইনভেস্টিগেশন করে এসে কাগজটা দিতে তো সব জমা হাতে পাইনি। এখন আমরা বুক করি এটাকে ভালো চোখে দেখায়। আপনারা বলেন ভাই, তো আপনারা যেই জায়গাতে আছেন সেই জায়গা ইনশাআল্লাহ আমাদের খুব কাছে পরিচিত জায়গা, তাই না? দেখতে চাই তাদের সেবার মান। প্রথমেই আইসিইউর সামনে বেলা 12টায়ও ডাক্তার না আসায় ক্ষোভ আর অভিযোগ সবারই। এখন ডাক্তার খালি পলাইতেছে, আপনারা এটার ভিতরেই করে, আমাদের খালি একটা করে রিসিপ্ট ধরাই দেয়, আমরা ওটা খালি কাটি। গতকালকে সকাল 9:30টায় ডক্টর দেখা গেছে, আজ পর্যন্ত যে বড় ডক্টর উনি 9টায় আসার কথা, এখন প্রায় 12টা বাজে, এখনো আসে নাই। মেডিকেল অফিসার হিসেবে আছে এখন কজন আছে? একজন। বেড কটা? পিআইসিইউ হচ্ছে 6টা, ঠিক আছে বেড, আর এখানে হচ্ছে 10টার মতো আমরা করতে পারি। মুমূর্ষু রোগীর স্বজনরা অপেক্ষা করছেন কখন আসবে ডাক্তার। বিশেষজ্ঞ চিকিৎসকের এই অপেক্ষার প্রহর কখনই বা শেষ হবে তাদের। আইসিইউ এনআইসিইউর এসব রোগীদের রোগ নির্ণয় কারা করছেন পরীক্ষা নিরীক্ষা, তা দেখতেই প্যাথোলজিতে টিম আরটিভি। রিপোর্ট তো আমরা সারাদিনই করি, যখন আসে স্যাম্পল আর কি, আসার পর আমরা রেখে দিই, ম্যাডাম সাইন করে, আমরা কিছু করি আর কি। এমার্জেন্সি পারপাসে ম্যাডামকে জানানোর আমরা শুধু জাস্ট ওখানে সাইন দিয়ে দিই, মানে সামনে আমাদেরটা দেই আর ম্যাডামেরটা টিক দিয়ে দিই আর কি। বেলা 2টার পরে সরকারি হাসপাতাল বা মেডিকেল থেকে আসবেন প্যাথোলজিস্ট, রেডিওলজিস্ট ও বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাই টেস্টগুলো জমা রাখা হচ্ছে প্যাথোলজিতেই। আর টাকার জন্য চিকিৎসা বন্ধ করে দেওয়ার অভিযোগেই অসহায় নারীর। কালকে আমরা বলছে যে যদি টাকা না দেন তাহলে আমার বাচ্চার ট্রিটমেন্ট বন্ধ করে দিবে। সন্তানের অভিযোগ, লাশ আটকে 1,95,000 টাকা বিল দাবির। এখন সর্বশেষ বাচ্চা মারা গেছে, ওরা টাকা চাইছিল কালকে 1 লাখ আমি দিতে পারি নাই, এখন আজকে বলে বাচ্চা মারা গেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন আসে, চিকিৎসক পরিচয়ের প্রাথমিক ডিগ্রি এমবিবিএস হলেই যদি সব চিকিৎসা করা যায়, তবে এফসিপিএস, এমডি সহ বিভিন্ন ডিগ্রি অর্জন করার প্রয়োজনটাই বা কি? মোহাম্মদ সায়েম, আরটিভি, ঢাকা।
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানের শেষ দিন আজ। এই মুহূর্তে নয়াপল্টন কার্যালয়ে রয়েছেন সহকর্মী খান আলামিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, সংরক্ষিত মহিলা আসনে মোট কতজন প্রার্থী এই পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদানের যে বিষয়টি রয়েছে সেই সময় বাড়ানো হয়েছে কিনা? সময় প্রথমে বলে দিই, সময় বাড়ানোর বিষয়টি মনোনয়নপত্র সংগ্রহের সময়টি বাড়ানো হয়নি। সন্ধ্যা 7টা পর্যন্ত সেই সময়টি ছিল এবং শুরুর দিকে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল যে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদান দুটোই সন্ধ্যা 7টার মধ্যে শেষ করতে হবে, কিন্তু পরবর্তীতে বিএনপির যারা দায়িত্ব রয়েছেন এখানে তারা 1 ঘন্টা সময় বাড়িয়েছেন মনোনয়নপত্র জমা নেওয়ার জন্য। আমরা দেখছি সেই কার্যক্রমগুলো এখনও অনেক প্রার্থী যারা রয়েছেন, যারা এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তারা মনোনয়ন ফর্মটি পূরণ করে জমা দিয়েছেন এমন অনেককে আমরা কিছুক্ষণ আগেও এখানে দেখতে পেয়েছি। একটু বলে রাখি যে দুপুরবেলা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন দুপুর পর্যন্ত মোট 1072 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং 300-র বেশি প্রার্থী তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন পর্যন্ত সেই সংখ্যাটি কত হয়েছে সেটি নিশ্চিত করে এখানকার যারা দায়িত্বে আছেন তারা বলতে পারেননি, তবে আনুমানিক বলেছেন সেটি 1,500-এর কাছাকাছি হয়ে যাবে এবং জমার সংখ্যাটিও 9 শতাধিক হয়ে যেতে পারে এমন ধারণা তারা আমাদেরকে দিয়েছেন। যদি বলি যে কারা কারা আসছেন, নানান ধরনের মানুষের আমরা এখানে উপস্থিতি দেখতে পাচ্ছি। নারী প্রার্থী হলেও যারা প্রার্থী তারা সশরীর অনেকেই আসছেন না, তাদের প্রতিনিধি মাধ্যমে তারা এই মনোনয়নপত্র জমা দিচ্ছেন কিংবা সংগ্রহ করছেন। গুরুত্বপূর্ণ যেসব প্রার্থীরা রয়েছেন তাদের অনেকেই আবার সরাসরি সশরীর উপস্থিত হয়ে তারা তাদের মনোনয়নপত্র সংগ্রহ কিংবা জমাদানের কাজটি সম্পন্ন করছেন, সেই দৃশ্যগুলো আমরা দেখছি। এখন বেজে গেছে 7টা বেজে গেছে আর 1 ঘন্টা বাকি রয়েছে। 1 ঘন্টার মধ্যেই যারা এখন পর্যন্ত জমা দেননি, যদি আমরা ধরে নিই যে এখন পর্যন্ত 900-র মতো জমা দিয়েছেন আর যদি 1,500-এর মতো বিতরণ হয়ে থাকে তাহলে 600-র মতো প্রার্থী রয়েছেন যারা এখনও জমা দেননি। এই 1 ঘন্টার মধ্যেই তাদের মধ্য থেকে যারা রয়েছেন তাদেরকে জমা দিতে হবে এবং যারা জমা দেবেন না তারা আসলে প্রার্থী হচ্ছেন না চূড়ান্তভাবে, সেটি নিশ্চিত করে বলাই যায়। একটু বলে রাখি যে এবার কিন্তু আমরা দেখেছি বিএনপির এই যারা প্রার্থী হচ্ছেন তাদের অনেকেই দীর্ঘ লড়াই সংগ্রামে যেমন মাঠে ময়দানে ছিলেন, রক্ত ঝরিয়েছেন, তাদের ত্যাগ তিতিক্ষা ছিল এবং স্বৈরাচার সরকারের নিপীড়ন, নির্যাতন, জেল, জুলুম, রিমান্ডের সম্মুখীন হয়েছেন। এর বাইরে অনেকে রয়েছেন যারা জাতীয়তাবাদী মানসিকতার এবং জাতীয়তাবাদী মানসিকতাকে লালন করে তারা দলের পক্ষে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করেন, এক ধরনের বিশেষজ্ঞ হিসেবে দলের পক্ষে কাজ করেন। এমন অনেককে আমরা দেখেছি এবার মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে কিংবা জমা দিতে। তার মানে বলা যাচ্ছে যে বিএনপি হয়তো এমন মানুষদেরকে এক ধরনের সিগন্যাল দিয়েছে যে তারা কিছু বিশেষজ্ঞ মানুষকেও নারী সংসদ সদস্য হিসেবে সংসদে নিয়ে যেতে চায়। আমার কাছে এই হচ্ছে সবশেষ তথ্য। 8টার পরে পূর্ণাঙ্গ চিত্রটি পাওয়া যাবে। তানি, ধন্যবাদ আপনাকে। অন্য প্রসঙ্গ, কাটছে না জ্বালানি তেলের সংকট। চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোতে বেড়েছে গ্রাহকদের ভিড়, দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না অনেকে। তবে পাম্প মালিকদের দাবি, মানুষ প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছে। এই বাড়তি চাহিদা সামাল দিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। তেল সংকটে বিপাকে আছে নেত্রকোনার যানবাহন চালকরা। জামালপুরের বকশীগঞ্জে পেট্রোল অকটেন সংগ্রহ করতে 6 ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এদিকে ডিজেল সংকটে মেহেরপুরে মরিচ, পাট এবং সবজি আবাদ ব্যাহত হচ্ছে। পটুয়াখালীর কলাপাড়ায় বেশি দামে পেট্রোল বিক্রি করায় এক ব্যবসায়ীকে 30,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে রাজশাহীতে ফুয়েল ম্যানেজমেন্ট মোবাইল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। এই যে একটা পুরা দিনমান খালি তেল নিতে লাগছে, সিরিয়াল দিয়ে তাও 1000 টাকার তেল বাঁচি। এই 1000 টাকার তেল আসতে যাইতেই ফুরিয়ে যাচ্ছে 2 লিটার, মাঠে যাইতে আসতে যাইতে ফুরে যাচ্ছে 2 লিটার, 4 লিটার তেল শেষ। 6 লিটার তেলে কিচ্ছু কাজ হচ্ছে না আমাদের। এই লাইনে তেল নেওয়ার কারণে আমার কাজের ব্যাঘাত ঘটতেছে। রেজিস্ট্রেশনের মাধ্যমে একটা মোটরসাইকেল 500 টাকা তেল পাবে, আগামী 5 দিনের মধ্যে সে কোনো তেল পাবে না।
জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনকালীন সময়ে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়। তৃতীয় সাক্ষ্য হিসেবে সাক্ষ্য দেন তৎকালীন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদুল হক মোল্লা। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর এই মামলার পরবর্তী সাক্ষ্য 16 এপ্রিল। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাইয়ে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় তৃতীয় দিনের মতো যুক্তি তুলে ধরে আসামি পক্ষ। বাকি যুক্তি উপস্থাপন আগামীকাল। এবার মধ্যপ্রাচ্য সংঘাত প্রসঙ্গ। দীর্ঘ 21 ঘণ্টার আলোচনার পরেও সমঝোতায় পৌঁছতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হলেও মতপার্থক্যের কারণে চুক্তি সম্ভব হয়নি বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। চুক্তি না হলেও জয়ী হয়েছে যুক্তরাষ্ট্র, এমন দাবি ডোনাল্ড ট্রাম্পের। তবে তেহরানের আস্থা ফেরাতে পারেনি ওয়াশিংটন, এ কথা বলছে ইরান। এদিকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। যুদ্ধ মানেই ধ্বংস, জীবন ও সম্পদের। সেই নারকীয় যুদ্ধ বন্ধ করতে আলোচনায় বসেছিল ইরান ও যুক্তরাষ্ট্র। শনিবার ইসলামাবাদে 21 ঘণ্টার সেই দীর্ঘমেয়াদী আলোচনার পরেও উভয় পক্ষের দর কষাকষি আশানুরূপ না হওয়ায় ব্যর্থ হলো কাঙ্ক্ষিত শান্তি চুক্তি, এমনটি জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে আলোচনার ব্যর্থতা ইরানের জন্য খারাপ ফলাফল বয়ে আনবে বলে সতর্ক করেন তিনি। পরমাণু সমৃদ্ধকরণ ও হরমুজ প্রণালী সহ একাধিক বিষয়ে মতপার্থক্যের কারণে চুক্তিটি ভেস্তে গেছে বলে দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তবে এ দফার আলোচনায়ও ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। বৈঠকের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ একথা জানান। তার মতে পূর্ব অভিজ্ঞতার কারণে শুরু থেকে যুক্তরাষ্ট্রের উপর আস্থা ছিল না তেহরানের। তাই চুক্তির সদিচ্ছা থাকলেও এবারও তেহরানের আস্থা ফেরাতে পারেনি ওয়াশিংটন। এদিকে ইসলামাবাদে চুক্তি না হলেও যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে বলে দাবি করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডার উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করার আগে চুক্তি সংক্রান্ত প্রশ্নের জবাবে একথা বলেন ট্রাম্প। এর মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবেই। জলপথটি দিয়ে জাহাজ চলাচলের জন্য এখন থেকে ইরানি মুদ্রা রিয়ালে টোল পরিশোধ করতে হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া লেবাননের ইস্যুতে আরো কঠোর হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হিজবুল্লাহ অস্ত্র জমা না দিলে লেবাননের শান্তি চুক্তির ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। বিনিয়ামিন, আরটিভি। প্রয়াত হলেন ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, অসংখ্য কালজয়ী গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে। রোববার মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। ভারতীয় সঙ্গীতের এই প্রবাদ প্রতিম নক্ষত্রের বর্ণিল জীবন গাথা তুলে ধরেছেন মারজান ইভান। ভারতীয় সঙ্গীতের অন্যতম আইকনিক ও বহুমুখী প্লেব্যাক গায়িকা হিসেবে সুপরিচিত আশা ভোসলে। 1933 সালে সঙ্গীতাশ্রয়ী মঙ্গেশকর পরিবারে তার জন্ম। মাত্র 9 বছর বয়স থেকেই পেশাদার গান গাওয়া শুরু করেন তিনি। 1943 সালে চলচ্চিত্রের প্রথম গান রেকর্ড করার পর 1950-এর দশকেই বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেন। বড় বোন লতা মঙ্গেশকরের ছায়ায় ঢাকা না পড়ে নিজস্ব গায়কী ঢঙে তিনি কয়েক দশক ধরে শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন। আশা ভোসলের ব্যক্তিগত জীবন ছিল বেশ নাটকীয়। মাত্র 16 বছর বয়সে পরিবারের অমতে নিজের ব্যক্তিগত সচিব গণপতরাও ভোসলেকে বিয়ে করেন তিনি। তবে শ্বশুরবাড়ির দুর্ব্যবহারের কারণে তিনি সেই সম্পর্ক ত্যাগ করেন। পরবর্তীতে 1980 সালে বিখ্যাত সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। 1994 সালে আর.ডি. বর্মনের মৃত্যু পর্যন্ত তারা একসাথেই ছিলেন। 8 দশকের বেশি সময় ধরে সঙ্গীতাঙ্গনে সক্রিয় ছিলেন আশা ভোসলে। পিয়া তু আব তো আজা, কজরা মোহাব্বত আলা বা দিল চিজ ক্যা হে এর মতো অসংখ্য জনপ্রিয় গানের জন্য তিনি জাতীয় স্বীকৃতি লাভ করেন।
तो ये अवार्ड उनके लिए हमेशा मिलते रहेंगे। দীর্ঘ ক্যারিয়ারে তিনি 7 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার প্রস্থান যেন ভারতীয় সঙ্গীতের একটি স্বর্ণালী অধ্যায়ের ইতি টানল। সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে তার শেষকৃত্য। মারজান ইভান, RTV। আসন্ন পবিত্র হজ পালনের লক্ষ্যে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট আগামী 18 এপ্রিল রাত 2টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে। হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের পক্ষ থেকে হজযাত্রীদের সুবিধার্থে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিগত সরকারের তুলনায় এবারের হজে প্রতি টিকিটে 12,000 টাকা কমানো হয়েছে। কোনো চার্টার ফ্লাইট পরিচালনা ছাড়াই এবার 78,000-এরও বেশি হাজিকে নিরাপদে পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন। প্রি পাইলটিং পর্যায়ে 8টি বিভাগের 10টি জেলার 11টি উপজেলায় 11টি ব্লকে ফসল উৎপাদনকারী কৃষকের পাশাপাশি মৎস্য চাষী প্রাণী সম্পদ খাতে নিয়োজিত খামারি, ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝামাঝি ও বড় কৃষক কৃষি কার্ড পাবে বলে জানিয়েছে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। পয়লা বৈশাখ টাঙ্গাইলে প্রাক পাইলটিং পর্যায়ে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষিমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে 20,671 জন পাবে বার্ষিক 2500 টাকা। সচিবালয় কৃষক কার্ড বিতরণ নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রাক পাইলটিং প্রকল্পের জন্য ব্যয় হবে 8,34,00,000 টাকা। কৃষক কার্ডে স্বচ্ছতা থাকবে, কোনো রাজনৈতিক বিবেচনায় পাবে না বলেও জানান আমিনুর রশিদ। পান চাষি হয়, সে পান চাষি হিসাবে সে এনলিস্টেড হবে। তো বাংলাদেশের যত পণ্য উৎপাদিত হচ্ছে, কৃষকরা উৎপাদন করে শ্রেণীভেদে প্রত্যেকটা কৃষকেই এই কৃষক কার্ডের আওতায় আসবে। তাহলে আমরা উৎপাদন এবং চাহিদার ক্যালকুলেশনটা, সমন্বয়টা আমরা সঠিকভাবে করি। বিনিয়োগ, রপ্তানি ও কূটনৈতিক বিষয়ে গুরুত্ব দিলে রেমিটেন্স বৃদ্ধির পাশাপাশি দেশ জাতি উপকৃত হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও প্রবাসী প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, বাংলাদেশ ব্র্যান্ডিংয়ে সরকার এরই মধ্যে বিভিন্নভাবে কাজ শুরু করেছে। রাজধানীর একটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন এয়ার বাদল। ফরমাল চ্যানেলে রেমিটেন্স আনার বিষয়ে গুরুত্ব দিতেই সেন্টার ফর নন রেসিডেন্টস বাংলাদেশি ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ 2026 ব্র্যান্ডিং বাংলাদেশ বিয়ন্ড বাংলাদেশ ইনোগ্রেশন এ অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর NRB। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সেন্টার ফর NRB চেয়ারপারসন MS শেকিল চৌধুরী। গেল বছরে 32 বিলিয়ন US ডলার তারা পাঠিয়েছে। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ দেশে রেমিটেন্স আনার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন। নন রেসিডেন্ট NRB আছে, তাদের প্রত্যাশা কি? তারা দেশে আসলে তারা একটা ব্যবসা বাণিজ্য করতে গেলে যেন তারা হয়রানি মুক্ত একটা সেবা পেতে পারে, কোনো ধরনের তদবির ছাড়া তারা যেন তাদের কাজটা সহজে করতে পারে। তো এই পরিবেশটা আমাদের তৈরি করতে হবে। যে যুদ্ধ এখন চলছে, বাংলাদেশকে তারা একটি বন্ধু রাষ্ট্র হিসেবে গণ্য করছে এবং আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা যারা বিদেশে আছে তারা যেন সুরক্ষিত থাকতে পারে, তারা যেন নিরাপদে থাকতে পারে, সেটা কিন্তু ওই দেশগুলো দেখছে এবং আমাদের মিশনগুলো কিন্তু সেই লক্ষ্যে 24/7 কাজ করছে। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, রেমিটেন্স কিভাবে বাড়ানো যায় সেদিকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। কি করে আমাদের NRB ডায়াসপোরাকে আরও বেশি স্কিল্ড লেবার দেওয়া যায়, রপ্তানি করা যায়, ইনভেস্টমেন্ট কী করে বাড়াতে পারি, এই তিনটা জায়গা মূলত আমাদের মনোযোগের লক্ষ্যবস্তু হওয়া উচিত। এই লক্ষ্যগুলি অর্জন করার জন্যই যে ধরনের পররাষ্ট্রনীতি হওয়া দরকার, আমাদের কিন্তু ফোকাস থাকা উচিত সেইখানে। রেমিটেন্স গ্রহণের ক্ষেত্রে অবদান রাখায় বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়। AR বাদল, RTV, ঢাকা। পয়লা বৈশাখে সংখ্যাহীনভাবে গান গাইতে চায় ছায়ানট। সংখ্যা থাকলেও বাংলা গানের বিকাশে ভয়ডরহীনভাবে গান গাইবে ছায়ানটের শিল্পীরা। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা
এসব কথা বলেন। বর্ষবরণ আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। বক্তারা জানান, ভোর 6:30টায় নবীন আলোর সাথে ছায়ানটের সুরবাণী চন্দ্রের সূচনা। এবার ছায়ানটের আয়োজনে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রখ্যাত গণসঙ্গীতজ্ঞ সলিল চৌধুরী ও পাকিস্তান বিরোধী আন্দোলনের প্রখ্যাত গীতিকার সুরকার মতলুব আলীর প্রতি শ্রদ্ধা জানানো হবে। অনুষ্ঠানে গাঁথা হয়েছে 8টি সম্মেলক, 14টি একক গান ও 2টি পাঠ দিয়ে। ভাবে গান গাইতে চাই, অভয় মনে গান গাইতে চাই। সংখ্যা থাকলেও আছি, না থাকলেও আমরা গাইবই। আমাদের ভবন আক্রান্ত হয়েছে, আমরা 1 সপ্তাহের মধ্যে উঠে দাঁড়িয়েছি এবং আমরা যখন সংহতি সমাবেশ করেছি, আমাদের যে সকলের মধ্যে যে জনসমুদ্র তৈরি হয়েছিল, আমরা মনে করি আমাদের শক্তিটা সেখানে। আনন্দ, উচ্ছ্বাস আর সম্প্রীতির বার্তা নিয়ে পাহাড় জুড়ে শুরু হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক উৎসব। ভোরে রাঙামাটির কাপ্তাই হ্রদের স্বচ্ছ জলে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজনের মূল আনুষ্ঠানিকতা। চাকমা জনগোষ্ঠীর ফুল বিজু, ত্রিপুরাদের হাড়ি বসু আর মারমাদের সূচিকাজ এই ভিন্ন নামে পালন করা হলেও এই উৎসবের লক্ষ্য এক, আগামীর সুখ, শান্তি ও সমৃদ্ধি। বান্দরবানের সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে ফুল বিজু পালন করলেন চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়। সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শিশু, কিশোর, তরুণ তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে পানিতে ফুল ভাসান। চৈত্র মাসের শেষ 2 দিন এবং বৈশাখ মাসের প্রথম 3 দিন মূল উৎসব উদযাপন করা হলেও পক্ষকালব্যাপী উৎসবের রেশ থাকে পার্বত্য জনপদে। বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে আন্তঃবাহিনী আজান ও কিরাত প্রতিযোগিতা 2026 শুরু হয়েছে। রাজধানীর বিমান বাহিনী ঘাঁটি বাশারের শাহিন মসজিদে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ শফিকুর রহমান। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর মোট 36 জন সদস্য অংশগ্রহণ করছেন। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় কিরাত প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা তাদের তিলাওয়াতের মাধ্যমে পরিবেশকে করে তোলেন মনোমুগ্ধকর। অনুষ্ঠানে 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী 15 এপ্রিল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। জ্বালানি অস্থিতিশীলতার মাঝেও সরবরাহ সচল রাখতে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও 8,000 মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে গত 11 এপ্রিল ভোররাতে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ডিজেল পৌঁছে। এ নিয়ে চলতি বছরে 5ম ধাপে 30,000 মেট্রিক টন ডিজেল এসেছে। এই ডিজেল পার্বতীপুর ডিপোতে সংরক্ষণ করা হবে এবং পরবর্তীতে সেখান থেকে দেশের উত্তরাঞ্চলের 16টি জেলায় সরবরাহ করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, এই পাইপলাইন চালু থাকায় জ্বালানি পরিবহনের সময় ও খরচ কমছে, পাশাপাশি সরবরাহ ব্যবস্থাও আরও সহজ ও নিরাপদ হচ্ছে। ইউনেট অ্যাপকে আরও উন্নত করে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম UCB ONE চালু করল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। আগের চেয়েও দ্রুত নিরাপদ গ্রাহক সেবার লক্ষ্যে অ্যাপটি চালু করা হয়েছে। বিকেলে রাজধানীর একটি তারকা হোটেলে নতুন অ্যাপটি উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, UCB ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মাহমুদুর রশিদ সহ অনেকে। অনুষ্ঠানে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন ব্যাংকটির কর্মকর্তারা। এ সময় বিগত সরকারের পাহাড় সমান খেলাপি ঋণ থেকে উত্তরণ করতে সম্মিলিত প্রচেষ্টা দরকার জানিয়ে উপদেষ্টা বলেন, নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনিয়োগ বাড়ানোর গুরুত্ব দিচ্ছে সরকার। দীর্ঘমেয়াদে ঋণ দিতে গেলে একটা বড় রকমের কাঠামোগত সমস্যা থেকে যায়। আমরা ফ্রন্টিয়ার মার্কেটের থেকে ইমার্জিং মার্কেটের দিকে যেতে পারি কিভাবে, এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সংস্কার কর্মসূচির চিন্তা করছি, যাতে করে ব্যাংক ব্যবস্থার কাঠামোগত যে রোগগুলো, সেই রোগের অবসান ঘটানো যেতে পারে। বাংলা নববর্ষ উপলক্ষে পল্টনে আয়োজন করা হবে বৈশাখী ক্রীড়া উৎসব। মঙ্গলবার সকাল 10টায় আয়োজনটির উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দুপুরে অলিম্পিক ভবনের ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় আয়োজকরা। দিনব্যাপী এই আয়োজনে থাকছে আর্চারি, কাবাডি, লাঠি খেলা, বলি খেলা সহ 10টি দেশীয় গেমসের আয়োজন। দেশীয় ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নওশের আলী মোল্লার দাফন সম্পন্ন হয়েছে। রাজধানীর নিউ ইস্কাটন রোডে ইস্টার্ন টাওয়ারের জামে মসজিদে জানাজা নামাজ শেষে বাদ জোহর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় মরহুমের পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়ার পাশাপাশি তার ভুল ত্রুটি ক্ষমার জন্য অনুরোধ জানানো হয়। এর আগে শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান নওশের আলী মোল্লা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। জীবদ্দশায় অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন ও শুভানুধ্যায় রেখে গেছেন রণাঙ্গনের এই যোদ্ধা। দর্শক, সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।